তাহলে আমরা আজকে তড়িৎ বিশ্লেষণের সেকেন্ড ক্লাস করবো, তাই তো? লিখি হেডিংটা তড়িৎ বিশ্লেষণ নাকি। ইলেকট্রোলাইসিস যা বলবো। তো তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা কি? তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা বোঝার জন্য আগে কিছু কিছু টার্ম বলে দিতে হবে, বুঝতে সুবিধা হবে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, এটা ধরো তারপরে একটা পাত্র, চোঙাকৃতির পাত্র, ঠিক আছে? তো সেই এরকম একটা পাত্র আছে, ঠিক আছে? এরকম পাত্র আছে একটা। তো সেই পাত্রটাকে কী বলবো? সেই পাত্রে কী থাকবে? সেই পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, ঠিক আছে? কিছু আছে। তাহলে এই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার। এই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার, নট ভোল্টমিটার। হ্যাঁ, ঠিক। তড়িৎ বিশ্লেষক কোষও বলা যেতে পারে, ইলেকট্রোলাইটিক সেল বা ভোল্টামিটার। ভোল্টামিটারটা সবাই মনে রাখেন, ঠিক আছে? এই পাত্রে দুটো পাতকে কী করা হয়? ডোবানো হয়। এগুলো কী বলা হবে? তড়িৎদ্বার। তা এই তড়িৎদ্বারগুলোকে জেনারেলি তড়িৎদ্বার বলা হয় কাদিকে, যেগুলো ব্যাটারির সাথে যুক্ত থাকে, যেগুলো কোনো একটা তড়িৎ উৎসের সাথে যুক্ত থাকে, তাদেরকে কী বলা হয়? তড়িৎদ্বার বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎদ্বার, ঠিক। তাহলে এই তড়িৎদ্বারের পার্টিকুলারলি এটার একটা নাম আছে, আর এটার একটা নাম আছে, ঠিক আছে? এবার কোনটার কী নাম আছে বিভিন্ন রকমভাবে মনে রাখার উপায় আছে। এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, তাহলে এটা ধনাত্মক তড়িৎদ্বার, এটা ঋণাত্মক তড়িৎদ্বার। এই ধনাত্মক তড়িৎদ্বারের নাম হচ্ছে অ্যানোড, এই তড়িৎদ্বারের নাম হচ্ছে অ্যানোড, এই তড়িৎদ্বারের নাম হচ্ছে ক্যাথোড, ঠিক। অ্যানোড ক্যাথোড নাম কেন নাম হলো নিশ্চয়ই জানো, বলা হয়েছে। আর এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, সেখানে কি থাকে? উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকতে পারে, অথবা গলিত অবস্থায় থাকতে পারে। এই হচ্ছে কিছু কিছু টার্ম। হ্যাঁ, এবার তড়িৎ বিশ্লেষণ কেন নাম দেওয়া হয়েছে? এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় আছে এর মধ্যে, বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আছে, ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে দুটো ধাতব পাতকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করে, তাদের মধ্য দিয়ে যদি বাইরে থেকে আমি ডিসি কারেন্ট পাঠাই, মানে হচ্ছে সমপ্রবাহ পাঠাই, তাহলে ওই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থর মধ্যে কিছু কিছু পার্ট আছে, কিছু কিছু পার্টের রাসায়নিক পরিবর্তন ঘটছে, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করছে, ঠিক। সেই কারণে নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ দেওয়ার ফলে বিশ্লেষণ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই আর কিছুই না। আশা করছি বুঝতে পারা গেছে, আর অন্য কিছু বলতে হবে না। এর মধ্যে অনেক কিছু খুচখাচ ব্যাপার আছে, সেগুলো আমি না বলে আপাতত জেনারেল ব্যাপারগুলো বলে চলে যাবো, ঠিক আছে? এবার তড়িৎ বিশ্লেষণের আইনি ব্যাখ্যা, এটাও আগে বলা হয়েছে। প্রথমে কি হয়? ফার্স্ট স্টেপ হচ্ছে এই ব্যাপারটা, ধরো সাপোজ আমি এখানে একটা কাজ করলাম, এখানে একটা সুইচ রাখলাম, এখানে একটা কী করলাম, এখানে একটা সুইচ রাখলাম, ঠিক। এই সুইচটা আপাতত এখন অফ অবস্থায় আছে, তড়িৎ পাঠাইনি। তাহলে ফার্স্ট স্টেপ যে আয়নি ব্যাখ্যাতে কী ঘটে, ফার্স্ট স্টেপ হচ্ছে কী হয়? আয়নায়ন হয় বা আয়নীভবন হয়। প্রথমে কী হয়? প্রথমে আয়নীভবন হয়। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো থাকে, সেই পদার্থগুলো যদি কঠিন হয়, সেই কঠিন অবস্থায় আয়নে ভেঙে যায় না। নর্মাল অবস্থায়, কঠিন অবস্থায় যেমন মানে নিউট্রাল অবস্থায় থাকে। কিন্তু যখন ওকে তরলে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করা হয়, বা ওকে গলানো হয়, মানে যখন ও গলিত অবস্থায় থাকে, তখন ওই যে তোমার মেনলি কারা হয়, মানে কাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থিত হয়, যেমন আপাতত সমাজযোগ্য আয়নযোগ্য বলবো না, আমরা কী বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তখন কি হয়? সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন একটা উদাহরণ যদি নেওয়া হয়, NaCl উদাহরণ নিলাম, খাবার নুন, তখন NaClটা ভেঙে গিয়ে কী তৈরি করে? Na+ আর Cl-
এবং সেই অবস্থায় তখন কী হয়, তারা মুক্ত হয়ে যায়, মুক্ত অবস্থায় যেদিকে সেদিকে বিচরণ করতে পারে। ঠিক তার জন্যই তারা তখন তড়িৎ পরিবহন করতে পারে, তার জন্য এই সার্কিটটা কমপ্লিট হয়, তার জন্য এই সার্কিটটা এদিক দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার পর এদিক দিয়ে যাওয়ার পর এদিক দিয়ে কমপ্লিট হয়, পুরো সার্কিটটা এইভাবে কমপ্লিট হয়। মানে এই পার্টিকুলার অঞ্চলটাতে কী হয়, এই অঞ্চলে ধাতব পরিবাহী না থাকলেও এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়। তাহলে প্রথম স্টেপ হলো আয়নীয় ভবন। দ্বিতীয় স্টেপ কী হবে, ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া হবে এবার, তাই তো? তাহলে প্রথমে, তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে ক্যাথোড অ্যানোড বিক্রিয়া। সেকেন্ড স্টেপ কী হবে, ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কী ঘটছে, তাহলে ক্যাথোডে কী আছে, ক্যাথোড মানে হচ্ছে এইটাকে বলছি মাইনাস, তাহলে মাইনাসের দিকে কারা যাবে, এই যে এনএ প্লাস যাবে না, সিল মাইনাস যাবে, এনএ প্লাস যাবে। তাহলে এনএ প্লাস তখন গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে কী হবে, সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এরকম করে একটা যাচ্ছে, অনেকগুলো গিয়ে আস্তে আস্তে সোডিয়ামের পরমাণু জমে সোডিয়াম জমবে ওখানে। ঠিক ক্লিয়ার? কোথায় হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে পার্ট যতটুকু অঞ্চল জলের মধ্যে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ডুবে আছে ততটুকু অঞ্চলের মধ্যেই হবে। এখানে কিন্তু এই ঘটনা ঘটবে না। ঠিক ক্লিয়ার? তাহলে এই যে এই ঘটনাটা ক্যাথোড, অনেকভাবে কোশ্চেন করা হয় ঘুরিয়ে, ক্যাথোডে কী বিক্রিয়া হয়, তো এটা কী বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ, এটা কী হবে, এটা কী বিক্রিয়া হবে, জারণ না বিজারণ, বিজারণ। তাহলে এখানে বিজারণ বিক্রিয়া হলো। আচ্ছা, অ্যানোডে কী হবে, অ্যানোডে হচ্ছে সিএল মাইনাস, মানে অ্যানায়ন যাবে, তাই তো? তাহলে সিএল মাইনাস, এখানে সিএল মাইনাস, এর মধ্যে এক্সেস একটা ইলেকট্রন আছে, সেটা ত্যাগ করে সিএল, বইয়ে অন্যরকমও থাকতে পারে, বইয়ে এরকম থাকবে যে সিএল মাইনাস অ্যারো সিএল প্লাস একটা ইলেকট্রন। আমি কেন করতে যাবো, আমার যেটা ভালো মানে যেটা বুঝতে পারবো সেটাই করবো। একটা ইলেকট্রন ছাড়ছে, বুঝতে পারছি, একই ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা কী হচ্ছে, ইলেকট্রন ছাড়ছে, তাহলে এটা কী ঘটনা হচ্ছে, এখানে জারণ ঘটছে। তো এটা এরকম কোশ্চেন পরীক্ষায় পড়ে, ক্যাথোডে কী বিক্রিয়া হয়, জারণ না বিজারণ, অ্যানোডে কী বিক্রিয়া হয়, জারণ বিজারণ, পরীক্ষায় পড়তে হয়। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এই ঘটনা ঘটার পরে দেখতে পাচ্ছি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে কিছু আয়ন, মানে তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে আরও ক্রিটিক্যালিটি আছে, আপাতত নর্মালভাবে বলছি, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা যে তৈরি, সেটারই কিছু অংশ অন্য নতুন ধর্মের বিশিষ্ট পদার্থতে উৎপন্ন হচ্ছে। ছিল খাবার নুন, তৈরি হয়ে যাচ্ছে সোডিয়াম, তৈরি হচ্ছে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা কিন্তু এতটুকু পর্যন্ত কিন্তু কমপ্লিট না, এটা ইনকমপ্লিট। এরপর কী লিখতে হবে, এটা আমি আপাতত বাদ দিলাম। এরপর যেহেতু ক্লোরিন পরমাণু স্বাধীন অবস্থায় থাকতে পারে না, তার জন্য আবার পরবর্তী ক্ষেত্রে দুটো ক্লোরিন, একটা ক্লোরিন এরকম হলো, আর একটা ক্লোরিন আরেকজনে আসলো, নিয়ে দুটো ক্লোরিন জমা হলো, দুটো ক্লোরিনকে অ্যাড করে তখন Cl2 লিখতে হবে। এইটাই হচ্ছে পুরোটা কমপ্লিট। যদি বলে অ্যানোড বিক্রিয়া লেখো, তাহলে এইটা এতটুকু, এটাও লিখতে হবে, এটাও লিখতে হবে, এত মাথা যেন থাকে। এবার সোডিয়ামের ক্ষেত্রে কেন করলাম না, কারণ সোডিয়ামের পরমাণু যা অণু তাই, তার জন্য করিনি। এই দেখো, আছে না নাই, বইয়ে থাক আর না থাক, যেটা বলবো সেটা যেন পরবর্তী ক্ষেত্রে কোনো দিন ভুল না হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গল্প, বুঝতে পারা গেল? তো এই হচ্ছে বলতে পারো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভিতরে কী হয়, ঘটনাটা এখানে বলা হলো পার্টিকুলার একটা উদাহরণ দিয়ে। অন্য ক্ষেত্রে অন্যরকম হবে, সেটা ভাবতে হবে। এতটুকু ক্লিয়ার? দেখে নাও, দেখা হয়ে গেছে নাকি না, দেখ। এবার দেখবো আমরা কিছু অ্যাপ্লিকেশান, না বলতো, হ্যাঁ বলতে পারো তড়িৎ বিশ্লেষণের কিছু অ্যাপ্লিকেশান। তড়িৎ বিশ্লেষণের কিছু অ্যাপ্লিকেশান মানে হচ্ছে বাংলায় কী বলবো এটাকে, ব্যবহার নাকি প্রয়োগ। এক নম্বর হচ্ছে যে জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ। এবার জলটা কোশ্চেন আছে, তাহলে জলটা কি, তাহলে তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি ভাঙতে পারে তাহলে হ্যাঁ হবে, তাই না? জেনারেলি জল ভেঙে গিয়ে কী হয়,
জল ভেঙে গিয়ে এইচ প্লাস আর OH মাইনাস তৈরি করে, কিন্তু পুরো সবগুলো একবারেই ভেঙে যায় তার কোনো মানে নয়, কিছু কিছু ভাঙে, আংশিক ভাঙে। পরবর্তী ক্ষেত্রে আরও কী হয় যে এই এইচ প্লাস জলের কিছু অণুর সাথে যুক্ত হয়ে গিয়ে H3O আয়ন উৎপন্ন, H3O প্লাস আয়ন উৎপন্ন, হাইড্রোক্সোনিয়াম আয়ন বলা হয়, এটা উৎপন্ন হবে। মানে জল ভেঙে আলটিমেটলি এইটা আর এটা এটাও লেখা যেতে পারে, H3O প্লাস আর OH মাইনাস। হ্যাঁ, আলটিমেটলি এটা হচ্ছে মেন ব্যাপার। কিন্তু এইটা তাহলে জল ভাঙে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা মানে বিশ্লেষণ তড়িৎ পাঠালে আর কি হতে পারে। তো তড়িৎ করলে তো যেমন দেখলাম আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ পাঠানোর ফলে নতুন ধর্মবিশিষ্ট মৌল তৈরি হচ্ছে। জেনারেলি এখন পর্যন্ত আমরা দেখলাম যে পদার্থ দিয়ে তৈরি, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা দিয়ে তৈরি হচ্ছে সেইখান থেকে কিছু কম্পোনেন্ট পাচ্ছি আমরা, যেমন NaCl যেমন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেখান থেকে আমি সোডিয়াম পাচ্ছি আর ক্লোরিন পাচ্ছি। তেমনি জল H প্লাস OH মাইনাস, তাহলে সেখান থেকে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, তাহলে হাইড্রোজেন অক্সিজেন পাওয়া উচিত। তো সেটাই দেখবো আমরা, পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না কী ব্যাপার। ঠিক, তাহলে এক্ষেত্রে যে ভোল্টামিটারটা ব্যবহার করা হয় সেটা বিশেষ ধরনের ব্যবহার হয়, কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য হবে যে এখানে H প্লাস কেউ মানে আমাদের কাজে ব্যবহার করা যেতে পারে বা যায়, OH অক্সিজেনকেও কাজে ব্যবহার করা হয়। তাই জন্য ওটাকে, আর দুটোই গ্যাস, তার জন্য ভোল্টামিটারটা ওপেন রাখলে হবে না, একটু স্পেসিফিক একটু ডিজাইন করা হবে ভোল্টামিটারটাকে। হ্যাঁ, সেটার নাম হচ্ছে ভ্যান হফের ভোল্টামিটার। ঠিক, তাহলে কী হয়, কিছু সূক্ষ্ম জিনিস আছে, আমি ভালো করে বলছি, ভালো দেখবা। হ্যাঁ, প্রথমে ধরো সাপোজ এরকম একটা শেপ আছে, এটা ধরো সাপোজ নল আছে, তার নিচেরটা ধরো সাপোজ সিল করা আছে, এরকম একটা নল আছে, তার নিচেরটা এরকমভাবে সিল করা আছে। এবার তাদের মধ্যে কানেকশান আছে, ধরো সাপোজ আর একটা কথা বললাম, এটা ধরো সাপোজ এরকম দাঁড়াও, এটাকেও বন্ধ করা আছে, মাথাটা বন্ধ করা আছে। ঠিক, এবার ধরো সাপোজ অন্য একটা শেপ দেওয়া হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়, এরকম সিলিন্ডার যেরকম টাইপের হয় না, এরকম টাইপের শেপ দেওয়া আছে, নিয়ে এটা এখানে ধরো সাপোজ নাট দিয়ে বন্ধ করা আছে। ঠিক আছে, এটাও তাই এরকম শেপ দেওয়া আছে। ঠিক আছে, নিয়ে নাট দিয়ে বন্ধ করা আছে। কেন করা আছে? কারণ আমরা যখন পরবর্তী ক্ষেত্রে এখানে দেখবো কী ব্যাপারটা। আচ্ছা, এবার এদের মধ্যে কিছু কানেকশান আছে, কীরকম, এরকম কানেকশান আছে। আবার ব্যাপারটা হচ্ছে এরকম হবে, এরকম টাইপের কানেকশন, এরকম টাইপের ঘঁটি আছে এর মধ্যে যুক্ত করা। ঠিক আছে, সবগুলো কাঁচের। এবার এর মধ্যে জল ভরা আছে, ধরো সাপোজ এরা যেহেতু কানেক্টেড, তাহলে সবগুলোতে একই পরিমাণে এরকম থাকবে না, সবগুলো হাইট একই থাকবে। এর মধ্যে নিচেরটা পুরোটাই জল আছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার মজার কথা হচ্ছে, জলের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে জল নর্মাল অবস্থায় সবগুলো পুরোপুরি ভাঙে না, তীব্র না, মৃদু। সেই জন্য জল যাতে পুরোপুরি আয়নিত হয়, ভেঙে গিয়ে সবগুলোই যাতে H প্লাস এবং OH মাইনাস উৎপন্ন হয়, তার সাথে সামান্য, এতে তো জল আছেই, প্লাস কী করা হয়, সামান্য H2SO4 যোগ করা হয়, সামান্য 2-3 ফোঁটা H2SO4 যোগ করা হয়। কী কারণে? যাতে জলের বিয়োজন বা জল ভেঙে H প্লাস OH মাইনাস ভেঙে যায়, পুরোপুরি ভেঙে যেতে পারে, মানে জলের বিয়োজনটাকে ত্বরান্বিত করে ওই অ্যাসিডটা, লঘু সালফিউরিক অ্যাসিড সামান্য। ঠিক, ক্লিয়ার? আর একটা জিনিস যেটা ব্যবহার করা হয় এখানে, তড়িৎদ্বার চুজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কী তড়িৎদ্বার চুজ করছি? গ্রাফাইট দিলে, তারপরে এই দিলে, ওই দিলে, লোহা দিয়ে দিলাম, তামা দিয়ে দিলাম, যা খুশি দিলে হবে না। কেন হবে না সেটা দেখবো পরে। আপাতত এই জলের জন্য কী করা হয় সেটা বলছি স্পেসিফিক্যালি। বলছে দুটোতেই কী করা হবে, প্ল্যাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করা হবে। ঠিক, এবার এখানে একটা প্ল্যাটিনামের তড়িৎদ্বার আছে, এরকম টাইপের চওড়া টাইপের প্লেট আছে। সেখান থেকে এখান থেকে বেরিয়ে আসছে। কী করে বেরিয়ে আসছে? সিল করা থাকে, পড়েছিল না? কিন্তু কাঁচের সাথে প্ল্যাটিনামের তড়িৎদ্বারকে সিল করা যেতে পারে, মনে পড়ছে তাপ চ্যাপ্টারে, তাপীয় প্রসারণ। মানে এইটা যখন তৈরি করা হয়েছে এরকম অবস্থায় রেখে তৈরি করা হয়েছে যাতে, এবং কাঁচটা ঠান্ডা হয়েছে তখন সেই অবস্থায় ওইটার মধ্যে সিল হয়ে গেছে, পুরো এয়ার টাইট হয়ে গেছে, লিক থাকবে না। কেন? কারণ কাঁচের তাপীয় প্রসারণ আর
প্ল্যাটিনামের তাপীয় প্রসারণ প্রায় একই, তার জন্য অসুবিধা নেই। তারপরে যাকে খুশি তাকে সিল করা যাবে না, লোহা সোনা যাকে খুশি তাকে করা যাবে না। আলাদা প্রসারণ হলেও বেশি কেউ বেশি বাড়লো কেউ কম বাড়লো ভেঙে যাবে। প্ল্যাটিনামটা এরকম করা আছে, দুটোতেই প্ল্যাটিনাম আছে, এটাও প্ল্যাটিনাম এটাও প্ল্যাটিনাম। এবার তাহলে এটার সাথে যুক্ত করব ব্যাটারি। স্পেসিফিক কত কী লাগবে না লাগবে সব বলা আছে, আপনি আপাতত উপর বলছি ব্যাপারগুলো কী হচ্ছে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তার মানে এটা হচ্ছে অ্যানোড হবে, এটা হচ্ছে ক্যাথোড হবে। এটা কী হবে? অ্যানোড হবে, এটা কী হবে? ক্যাথোড হবে। তো এটারটা উপর থেকে না দিয়ে নিচের থেকে রঙ করা হয়েছে, কারণ উপর থেকে অন্য পারপাসে আমরা গ্যাসগুলো কালেক্ট করবো। ঠিক আছে, এখানে কিছু গ্যাস যদি তৈরি হয় তাহলে এই বুদবুদ হালকা যদি হয় তাহলে এখানে গিয়ে আস্তে আস্তে জমা হবে, তাই না? বাতাসের থেকে হালকা হালকা করে জমা হবে। এবার এইখানে এটার কারণ কি, আমি জল ঢালার সময় এদিকে জল ঢালতে যাবো, হাইড্রোজেন হুস করে চলে যাবে, তাহলে তো বিপদ আছে। তাহলে আমি জল আর H2SO4 যে মিশ্রণটা সেটা এদিক দিয়ে ঢালবো, তাহলে এদিক দিয়ে যদি কমে যায় তাহলে এদিক দিয়ে গিয়ে দুই দিকেই যাবে, বুঝতে পারা গেলো? ওই কারণে ওটা। আর এদিক দিয়ে গ্যাস এদিক দিয়ে ভিতর দিয়ে এসে আবার এদিক দিয়ে বেরিয়ে যাবে না নিশ্চয়ই। গ্যাস তো এখানে তৈরি হওয়ার পর গ্যাস তো এখানে যাবে, এদিক দিয়ে জলের মধ্যে ডুবে আবার সাঁতার কেটে এদিকে যাবে যাবে না, তাই না? বেশ, তা এই হচ্ছে ব্যাপার। তা এবার দেখি কী হবে। এবার কী বললাম বুঝতে পারা গেলো যে এই জলটা শুধু জল ব্যবহার করা হয় না, H2SO4 যুক্ত জল ব্যবহার করা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ইলেকট্রোড হিসাবে ক্যাথোড এবং অ্যানোড দুটোর ক্ষেত্রেই কিন্তু কী ব্যবহার করা হবে, দুটোর ক্ষেত্রেই তোমার প্ল্যাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করা হবে। এবং যে ডিসি কারেন্টটা আছে সেটা কত কী হবে না হবে সেটা পরে দেখছি, আপাতত ডিসি কারেন্ট দেওয়া আছে, ঠিক আছে? ডিসি উৎস ডাইরেক্ট কারেন্ট দেওয়া আছে, যেমন ব্যাটারি দেওয়া আছে। এবার প্রথমত দেখবো এখানে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস দেখবো আমি। তাহলে কী প্রথমে অনেক দুটো তিনটে রিয়াকশান হবে, একটা আয়নীভবন বা মানে আয়নে ভেঙে যাওয়ার রিয়াকশান দেখবো, লিখতে হবে। তারপরে ক্যাথোড বিক্রিয়া লিখতে হবে, অ্যানোড বিক্রিয়া লিখতে হবে, ঠিক? তাহলে ফার্স্ট হচ্ছে কি আয়নীভবন বিক্রিয়া। তাহলে জল ভেঙে গিয়ে কী তৈরি হলো? H+ OH-, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এ কিউ লেখা আছে, এ কিউ মনে হচ্ছে অ্যাকুয়াস, লিখতে পারো, আর একটু সমস্যা নেই। আর একটা আছে H2SO4, H2SO4 কি ভাঙবে না? ভেঙে গিয়ে কী করবে? H+ 2H+ হবে না, দুখানা প্লাস SO4 2-, এতটুকু ক্লিয়ার? এবার 2 নম্বর হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। 3 নম্বর হচ্ছে অ্যানোড বিক্রিয়া। এবার কিছু কথা বলবো, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝবা, ঠিক আছে? আপাতত খুব বেশি না বুঝলেও হবে, মানে মনে রাখলেও হবে, বেশি কারণ বেশি উদাহরণ নাই, কিন্তু তাও আমি বলছি, বলার আমার দায়িত্ব, মানে আমার এই দায়িত্ব কর্তব্য, তাই জন্য আমি বলছি। দেখো আপাতত ব্যাপারটা কী, ধরো আপনি সহজ করে দেখা যাবো এখানে। এর মধ্যে এটা তড়িৎ বিশিষ্ট পদার্থ, এটা একটা প্ল্যাটিনাম পাত, এটা একটা প্ল্যাটিনাম পাত, এটা হচ্ছে ব্যাটারির সাথে প্লাসের সাথে যুক্ত আছে, এটা মাইনাসের সাথে যুক্ত আছে, ঠিক? এইখানে কী কী আয়ন আছে? H+ আয়ন আছে, OH- আয়ন আছে, আবার সালফিউরিক অ্যাসিডের H+ আছে, ওটা একই জিনিস, তার আর SO4 2- আছে। তাহলে এই প্লাস মানে ক্যাটায়ন এক ধরনেরই আছে না নাই? তাহলে ও তো এদিকে যাবে, কোনো সমস্যা নাই, ভালো কথা। তাহলে আপনার ক্যাথোড বিক্রিয়া লিখতে আমার কোনো সমস্যা নাই। তাহলে কী হবে? ক্যাটায়ন যাবে ক্যাথোডে, একটা H+ গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে, নিয়ে একটা হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করবে। এবার যেহেতু হাইড্রোজেন পরমাণু স্থায়ীভাবে থাকতে পারে না, অধাতু, তার জন্য আর একটা হাইড্রোজেন পরমাণুর জন্য অপেক্ষা করবে, তারা দুজন যখন আসবে তারা জুড়ে গিয়ে তখন একটা হাইড্রোজেনের অণু উৎপন্ন হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ক্যাথোড মানে কি, কোনটা, প্লাস না মাইনাস? তাহলে এইখানে বুদবুদ আকারে কি উঠবে? হাইড্রোজেন গ্যাস এসে জমা হবে এখানে, ঠিক আছে? ক্লিয়ার? যেহেতু হাইড্রোজেন বাতাস থেকে হালকা, তাই জন্য উপর দিকে এই দিকেই জমা হবে, এই স্তরেই জমা হবে উপর স্তরে। এতটুকু ক্লিয়ার? এখানে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এবার এই দ্রবণে 2 ধরনের আয়ন আছে, অ্যানায়ন আছে, OH- হাইড্রক্সিল আয়ন
আর একটা হচ্ছে তোমার সালফেট আয়ন। এটা হাইড্রক্সিল আয়ন আর একটা সালফেট আয়ন। কে যাবে এবার? তোমাদের কি মনে কে যাবে? যে যোগ্য সে যাবে নাকি? এখানে কম্পিটিশান হবে। কিসের কম্পিটিশান? দেখো দুজনের, ধরো সাপোজ আমি আপাতত এটা, তাহলে এই দুটো অ্যানায়নের মধ্যে আপাতত তোমাদেরকে সহজভাবে যদি বলা হয়, এই OH মাইনাস আর SO4 মাইনাস দুটো অ্যানায়নের মধ্যে যে অ্যানায়নের ইলেকট্রন ছাড়ার তাগিদ বেশি, সে কিন্তু অ্যানোডে গিয়ে প্রথমে যাবে, অ্যানোডেই যাবে, ওই যাবে, আর কেউ যাবে না। এবার কে কার তাগিদ কত বেশি না বেশি, এর জন্য একটা অনেক বড় একটা ব্যাপার, বিস্তরের ব্যাপার আছে, এটা তোমাদের ক্লাস 10-এ নাই। হালকা ফুলকা একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দেবো, এটা আইডিয়া দিয়ে আপাতত এখন বলছি না, আপাতত এখন ইনফরমেশন ওয়াইজ পড়াচ্ছি। কী হবে কী হয় তোমাদেরকে সেটা বলা হচ্ছে, বাস্তব মানে মানে ইনফরমেশান দেওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যেতে পারবে না, OH মাইনাসই ওখানে যাবে। ঠিক আছে, কেন যাবে এখন বলছি না, তাই বেস্ট। ঠিক আছে, তাহলে আমি বলে দিলাম আপাতত এটাই মনে রাখো যে এই যাচ্ছে না, মানে এই যাচ্ছে না, OH মাইনাস অ্যানোড যাবে। ঠিক আছে, তাহলে অ্যানোডে তাহলে কী হবে? OH মাইনাস, এখানে OH কিন্তু কি পরমাণু না পরমাণুপুঞ্জ? পরমাণুপুঞ্জ, ওদিকে মূলক বলা হয়। মানে O আর H একসাথে জুড়ে আছে, কিন্তু তাদের ওভারঅল একটা চার্জ আছে, মাইনাস চার্জ, একটা চার্জ আছে। ঠিক আছে, যা ওকে, তারা এটা একটা ইলেকট্রন ত্যাগ করে কী করলো? OH তৈরি করলো। এরকম 4 পিস OH যখন যুক্ত হবে, এরকম 4খানা যখন OH যুক্ত হবে, তখন তারা কী তৈরি করবে? তারা যেটা তৈরি করবে সেটা হচ্ছে 1 অণু অক্সিজেন তৈরি করবে আর 2 অণু জল তৈরি করবে। মিললো? দেখো তো ব্যালেন্স হলো না, দেখো তো দেখি, ব্যালেন্স হয়েছে। তাহলে 2 অণু জল তৈরি করবে, জল তো আবার জলের মধ্যেই ঢুকে যাবে, মিশে যাবে, তাই না? এইখানে ধরো সাপোজ এই যে এই কোথায় গেল, এটা কোথায়? অ্যানোড, মানে অ্যানায়ন, মানে অ্যানোড মানে হচ্ছে প্লাস। এইখানে এর মধ্যে জল হলে, যে জল তো আবার জলের মধ্যে গুলে গেল, কিন্তু যে অক্সিজেন তৈরি হলো সেই অক্সিজেন তো গ্যাস, এই গ্যাসটা আস্তে আস্তে বুদবুদ আকারে উপর দিকে উঠতে গ্যাস, অক্সিজেন তো হালকা, তাহলে এখানে অক্সিজেন জমা হবে। বুঝতে পারা গেল? তাহলে এইভাবে জলের তড়িৎ বিশ্লেষণ করলে কোথায়, এটা হচ্ছে ভ্যান হফ এর ভোল্টামিটার, ভ্যান হফ, H বানানটা হচ্ছে, দাঁড়া লিখে নিচ্ছি, কোথায় গেল রে, সরি ভুল বলেছিলাম, হফম্যান। ঠিক আছে, তো হফম্যান মানে আমার জানা নাই আপাতত। ঠিক আছে, হফম্যানের ভোল্টামিটার, ওই বিজ্ঞানীটা এটা স্পেশালি ডিজাইন করেছিলেন যাতে অক্সিজেন আর হাইড্রোজেন কালেক্ট করা যায়। ঠিক আছে, এখানে অনেক কিছু প্রশ্ন আছে, তোমার প্ল্যাটিনাম তড়িৎদ্বারিত কেন ব্যবহার করা হলো, তারপরে কে আগে মুক্ত, ও কেন হলো না, এসব হলো না, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, এবার এখানে কিছু ইন্টারেস্টিং কোশ্চেন থাকতে পারে এখান থেকে। ঠিক আছে, কী কী কোশ্চেন থাকতে পারে? প্রথমত হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কী উৎপন্ন হয়, অ্যানোডে কী উৎপন্ন হয়। কী করে মনে রাখবো? ক্যাথোড মানে ক্যাটায়ন কি H+, তাই না? H+, তাহলে হাইড্রোজেন পাবো ক্যাথোডে। এইভাবে মনে রাখতে হবে, মুখস্থ করতে গেলে কিন্তু গোলমাল হয়ে যাবে। না বুঝে যদি একদম না মাথায় লাগিয়ে যদি মুখস্থ করো, তাহলে কিন্তু শুধু ওটার উপর ভরসা করে যাও, তাহলে কিন্তু কিছুই হবে না, গোলমাল হয়ে যাবে। অ্যানোড মানে হচ্ছে অ্যানোড মানে অ্যানায়ন যাবে, মানে অ্যানায়নকে জলের মধ্যে অ্যানায়ন OH মাইনাস গিয়ে আলটিমেটলি এটা হয়, এই বিক্রিয়াটা হয়, এটা তো মাথায় রাখতে হবে, এই বিক্রিয়াটা হয়, তবেই তো বুঝতে পারবা যে অক্সিজেন পাওয়া যাবে, তাহলে তো সেখান থেকে অক্সিজেন পাওয়া যাবে, হয়ে গেল। এইবার যদি জিজ্ঞেস করে, যেটা জেনারেলি প্রায় করে, যে ক্যাথোডে এবং অ্যানোডে ওজন অনুপাতে কত অক্সিজেন উৎপন্ন হয়, আবার আয়তন অনুপাতে কত অক্সিজেন উৎপন্ন হয়, মানে অ্যাকচুয়ালি যদি পরীক্ষাটা কিছুক্ষণ চলার পর এই দুটো ফাঁকা অঞ্চলের পরিমাণ কিন্তু একই থাকবে না, এটা কম থাকবে। এদূর পর্যন্ত যদি জল থাকে, এটাতে এদূর পর্যন্ত থাকবে। তোমার মনে হবে যেন সমসৃষ্টতা ধর্ম মানছে না, এরকম মনে হবে, উঁচু নিচু হবে।
আমি কেন করলাম? আমি জানি বলে করলাম। অক্সিজেনের এটার পরিমাণ কম থাকবে, এই 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 ফাঁকা অঞ্চলটার অক্সিজেনের ক্ষেত্রে কম থাকবে, হাইড্রোজেনের ক্ষেত্রে বেশি থাকবে। সঙ্গে সঙ্গে হবে না, যদি এটা বন্ধ থাকে, এই যে এটা বন্ধ করা যদি থাকে, তাহলে পরীক্ষা চলার কিছুক্ষণ পর এটা কিন্তু গ্যাপ হবে, মানে তাদের মধ্যে হাইটের মধ্যে ডিফারেন্স দেখা যাবে। তাহলে আমি নিশ্চয়ই দেখিয়েছি যে অক্সিজেনের পরিমাণ কম আয়তনে, হাইড্রোজেনের পরিমাণ আয়তনে বেশি। তাহলে কেনই বা হলো? ওজনের পরিমাণটা তো ছবিতে দেখতে পারবো না, ওজনের অনুপাতও দেখবো, এবার আয়তনের অনুপাতও দেখবো কেন হচ্ছে। ঠিক ক্লিয়ার? যদি ভালো করে লক্ষ্য করো, এই যে বিক্রিয়াটা ঘটেছে, সেই বিক্রিয়াটা ঘটার জন্য কমপক্ষে কতগুলো জলের অণু লাগবে তোমাদের কি মনে হয়? ভালো করে বই, আমার দিকে আমার মুখে লেখা নাই উত্তর, এইখানে দেখো, ভালো করে দেখো, এই রিয়াকশানে দেখো যে এই বিক্রিয়া ঘটার জন্য, মানে এই তড়িৎ বিশ্লেষণ ঘটার জন্য প্লাস কমপক্ষে একটা করে হাইড্রোজেন এবং কমপক্ষে একটা করে অক্সিজেন অণু পাওয়ার জন্য কমপক্ষে কতগুলো জলের অণু লাগবে? আবার আমি রিপিট করছি, এই বিক্রিয়াটা, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কমপ্লিট একটা পুরোপুরি একসাথে সব করতে বলছি না, একটা সাইকেল, কমপ্লিট একটা সাইকেল হওয়ার জন্য প্লাস মিনিমাম কমপক্ষে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন পাওয়ার জন্য, একটা হাইড্রোজেন অণু একটা অক্সিজেন একটা হাইড্রোজেন অণু আর একটা অক্সিজেনের অণু পাওয়ার জন্য কমপক্ষে কতগুলো জলের অণুকে ভাঙতে হবে? 4টে। তাহলে হবে, এই যে 4টে যদি জলের অণু না পায়, একটা জলের অণু থেকে একটাই এইচ প্লাস পাচ্ছি, একটা এইচ মাইনাস পাচ্ছি। ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে দেখি এটা দিকে তাকালাম, ভালো কথা। এবার দেখছি একটা হাইড্রোজেন আয়ন যদি পেয়ে যাই একটা অণু থেকেই, তাহলে একটাই হাইড্রোজেন পরমাণু পেয়ে যাচ্ছি, কিন্তু একটা পরমাণু তো থাকে না, মানে ফ্রি থাকে না। একটা হাইড্রোজেন অণু পেতে গেলে দেখছি দুটো হাইড্রোজেন পরমাণু লাগবে, তার দুটো হাইড্রোজেন, তার দু অণু জল হলে হয়ে গেল, তার যেন মনে হচ্ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যানোডের বিক্রিয়া যখন দেখতে যাচ্ছি, তখন দেখছি যে এক পিস ওইচ মাইনাস হচ্ছে না, 4 পিস, 4খানা ওইচ লাগছে। তাহলে এখান থেকে 4টে ওইচ পেতে গেলে কমপক্ষে কতগুলো জলের অণু লাগবে? 4টেও লাগবে না? তাহলে সেই অনুযায়ী আমরা রিয়াকশানটা লিখবো। এবার ভালো করে দেখবো, মূলের ধারণা, এই মূলের ধারণা তো না, সেকেন্ড চ্যাপ্টার রাসায়নিক গণনা কাজে লাগে, দেখে যাবে। এবার দেখো কীরকমভাবে কাজে লাগবে, দেখো 4টে জল, নর্মালি একটা জল, এটা বাদ দিলাম এখন আপাতত, বাদ দিলাম। একটা জল থেকে কী পেয়েছিলাম আমরা? আপাতত এই উভমুখী চিহ্ন না দিয়ে অ্যারো দিচ্ছি। হাইড্রোজেন পেয়েছিলাম, ওইচ মাইনাস পেয়েছিলাম, তাই তো? আচ্ছা, এভাবে লিখবো না আমরা, না লিখিনি আমি, আপাতত এভাবে লিখবো না। কীভাবে লিখবো? 4টে জল থেকে, আলটিমেটলি ব্যাপারটা দেখবো, মানে সব এই বিক্রিয়াগুলো স্টেপে ভেঙে লিখেছি, কিন্তু কমপ্লিট বিক্রিয়া লিখতে চাইছি আমি। আলটিমেটলি কী পাচ্ছি বলো তো? এখনও অক্সিজেন পাচ্ছি, আর হাইড্রোজেন কোন পাবো? 2 অণু পাবো না? কারণ একটা আয়ন থেকে তোমার দুটো আয়ন থেকে দুটো, এবার কতগুলো এখান থেকে এইচ প্লাস আয়ন 8টা আছে, তাই না? তাহলে কত হবে? 2H2। আর একটা কেন তাহলে মিললো না? কি বলবে? জল হয়েছিল। তাহলে দেখো একটা অক্সিজেন বাদ আছে, এখানে কিন্তু ব্যালেন্স করতে যাবে না পাকাম করে, তাহলে বিপদ হয়ে যাবে। কারণ জল সঙ্গে প্লাস এখনো জল হবে না এখানে, তবেই ব্যালেন্স হবে। তো ওটা তো আমি আনছি না, অ্যাকাউন্টে আনছি না। এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? তাও ব্যালেন্স হয়নি কি? ও 2 অণু জল হবে নাকি রে? 2 অণু জল। এবার দেখো ব্যালেন্স হয়েছে, দেখো হাইড্রোজেন 4 8টা মিলেছে, 8টা অক্সিজেন 4টা, দুটো 4টে মিলেছে। এটা তো আমরা নিচ্ছি না, আমাদের কাজে লাগবে না, তার জন্য বলছি না আমরা। এবার তুমি ভাবো, এই যদি যে তোমার সেকেন্ড চ্যাপ্টার রাসায়নিক গণনাতে এটা 4 মোল লিখবো না, এটা 1 মোল লিখবো না, এটা 2 মোল লিখবো না, তাহলে মোলের অনুপাত যা হবে, আয়তন অনুপাত তাই হবে না? তাহলে এই যে তোমার 4 মোল, 4খানা জলের অণু তো নাই, যাই হোক, তাহলে অনুপাতটা একই থাকবে বাবা। তো তাদের আয়তন অনুপাত কত হবে? এটা ভি অক্সিজেন ইজ টু ভি হাইড্রোজেন, তাহলে অক্সিজেন 1 মোল আর হাইড্রোজেন 2 মোল, তাহলে এদের অনুপাত কত হবে? 1:2 হবে না? আয়তন অনুপাত তো সেম হবে। তার জন্য দেখো অক্সিজেনের জায়গায় ফাঁকা জায়গাটা যা আছে হাইড্রোজেন তার ডবল করেছি। অক্সিজেন যদি 1 লিটার হয়, হাইড্রোজেন 2 লিটার তৈরি হবে, ডবল তৈরি হবে। তাহলে আয়তন অনুপাত পাওয়া গেল।
এইভাবে হচ্ছে আয়তন অনুপাত। যদি মনে রাখো 1:2 না 2:1, যদি এইভাবে মনে রাখো তাহলে পরীক্ষার সময় 1:2 ছিল না 2:1 ছিল, এরকম করতে করতে সারা পরীক্ষার টাইম চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে তুমি ভরের অনুপাত পেতে পারো এম অফ অক্সিজেন ইজ টু এম অফ হাইড্রোজেন ইকুয়াল টু কী হবে, 1 মোল অক্সিজেন সমান হচ্ছে 32 গ্রাম অক্সিজেন ইজ টু 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 2 মোল হাইড্রোজেন মানে হচ্ছে কত হবে, 1 মোল হাইড্রোজেন মানে 2 মোল মানে কত 4, তাহলে কাটাকুটি করলে কত হবে 8:1। স্যার বইয়ে তো 1:8 আছে, এরকম কোশ্চেন করিও না, আগে তাহলে হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। পরীক্ষায় এরকম ডাইরেক্ট কোশ্চেন দেবে না যে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত বলো, ক্যাথোডে অ্যানোডে যে গ্যাস উৎপন্ন হয় তাদের অনুপাত কত, আগে কোনটা বলেছে সেটা লক্ষ্য করতে হবে, ক্যাথোড না অ্যানোড সেটাও মাথায় লাগাতে হবে, ক্যাথোডে কী গ্যাস উৎপন্ন হয় সেটাও কাজে লাগাতে হবে। ওই জন্য এই চ্যাপ্টারটা সহজ, কম নাম্বার, সহজ বলবো না, কম নাম্বার পড়ে, কিন্তু মাথা খাটাতে হবে, মাথা না খাটালেই গোলমাল হবে, নাম্বার বাদ চলে যাবে, একটু বলে দিলাম। সিলি মিস্টেক করার মোটামুটি চান্স মোর দ্যান 60%। মাথা ঠান্ডা করে করতে হবে, নাম্বার কম তাও কিন্তু সিলি মিস্টেক করতে পারে, ঠিক আছে। এখান থেকেই দেখতে পাচ্ছ কত 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 ডিটেলস কত বলা আছে। তো যাও এই পার্টটা দেখে নাও তোমরা, তারপরে পরের দিকে এগোনো যাবে। এবার একটা কোশ্চেনের উত্তর, একটা কোশ্চেন থাকতেই পারে যে প্ল্যাটিনাম পাত কেন ব্যবহার করলাম, লোহা ব্যবহার করতে পারতাম, লোহার দাম কম। তা লোহা কিসে লোহার জং ধরার বা লোহাতে জং ধরার ক্ষেত্রে যে কন্ডিশনগুলো সেটা তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই, কী কী ছিল, জল ছিল, তারপরে অক্সিজেন ছিল, আর কি ছিল, লোহার মধ্যে ওটা তো আছেই, ওর ইনবিল্ড, জলের মধ্যে ডুবে আছে 1 নম্বর কথা, আবার অক্সিজেন ওখানেই লোহাতেই তৈরি হচ্ছে অক্সিজেন, তাহলে ঝড় ওখানে কী হবে, মরচে পড়বে, তাহলে মরচে পড়ে বিক্রিয়ার হার কমবে, তারপরে মরচে পড়তে পড়তে পুরো লোহাটাই শেষ হয়ে গেল, ব্যাপারটা সাস্টেন হবে। নিয়ে এখানে সিল করেছিলাম আমি সব কষ্ট করে, ওই এটা আবার সমস্যা হবে, ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। স্যার তামা কেন ব্যবহার করলেন না, তামা তো ওরকম হতে পারে, কলসন হতে পারে। তাহলে বিশেষ কিছু রাসায়নিক তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বিশেষ কিন্তু প্রয়োজনের অনুপাতে, প্রয়োজনের জন্য বিশেষ কিন্তু তড়িৎদ্বার ব্যবহার করা হয়, ঠিক আছে। কিছু ক্ষেত্রে সোনাও নাই, লোহাও নাই, তামাও নাই, প্ল্যাটিনামও নাই, গ্রাফাইট আছে, কেন আছে সেটাও ভাবতে হবে। অত কিছু আমাদের ডিটেলসে নাই, তাও আমি হালকা ফুলকা তোমাদেরকে বললাম। তো এই কারণে প্ল্যাটিনাম সহজে কী হয় না, প্ল্যাটিনাম সহজেই তোমার করোশন হয় না প্ল্যাটিনাম, ঠিক আছে। এই হচ্ছে গল্প। আর প্ল্যাটিনামটাকে এই কাঁচের মধ্যে সিল করার সুবিধা, ওটা একটা কারণ। তো যাই হোক, এই হচ্ছে গল্প। এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমরা তামার তড়িৎ বিশ্লেষণ করবো, ঠিক। এটাও পরবর্তী ক্ষেত্রে প্রয়োগ আছে, শুধু তামার জন্য প্রয়োগ না, অন্য কোনো ক্ষেত্রে প্রয়োগ হবে, দেখবো। এবার যেটা দেখবো আমরা যে কপারের তড়িৎদ্বার ব্যবহার করে কি দেখবো আমরা, কপার এর তড়িৎদ্বার মানে ক্যাথোডের সব কপার, তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট, এটাকে ডাক নাম হচ্ছে তুঁতে, ঠিক আছে। ব্লু ভিট হয়, CuSO4.5H2 হয়, কিন্তু আপাতত আমরা CuSO4ই বলছি, ঠিক আছে। কপার সালফেটের এর তড়িৎ বিশ্লেষণ, তো কপার সালফেট কী হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে না, হবে না, কী মনে হচ্ছে তোমাদের, হবে। তাহলে একটা পাত্র থাকবে, সেইখানে কি থাকবে, কপার সালফেটের জলীয় দ্রবণ থাকবে, তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণ থাকলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে গিয়ে কী হবে, ভেঙে যাবে, বিশ্লেষণ হবে, নিয়ে কী হবে, Cu2+ প্লাস SO4 2- হবে না। এবার মজার কথা যে সেই ভাঙাটা আরও ভালো যেন ভাঙতে পারে, তার জন্য তাতে আবার H2SO4 সামান্য মেশানো হয়, এটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, এটা না ঠিক পরে দেখো, বুঝবে তাহলে তখন সেটা ভেঙে কী হবে, 2H+ প্লাস SO4 2-, জলও আছে, জলও ভাঙবে, H+ প্লাস OH-। এবার মজা, এবার সবার মধ্যে কম্পিটিশন হবে, ঠিক আছে। এবার এইখানে এই সব আয়নগুলোর মধ্যে আছে, সব আয়নগুলো এই এর মধ্যে উপস্থিত। এবার এখানে দুখানা তড়িৎদ্বার ব্যবহার করেছি, দুটোই কপারের,
এটাও কপার দিয়ে তৈরি, এটাও কপার দিয়ে তৈরি। শুদ্ধ বিশুদ্ধ সব বলে লাভ নাই, আমি বলছি না আপাতত। ব্যাটারি দিয়ে কানেক্ট করা আছে, একটা প্লাস একটা মাইনাস, তার মানে এটা কী হবে, অ্যানোড হবে, এটা হচ্ছে ক্যাথোড হবে। এবার কি করবে, এবার কি করবে, এটা হচ্ছে বোঝার কথা। তাহলে ক্যাটায়ন কারা কারা আছে, এটা এটা এই যদি বলে, এই যদি জাস্ট এইরকম কোশ্চেন দিয়ে দেয় যে কপারের তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে, হ্যাঁ, তোমার তড়িৎ বিয়োজন বিক্রিয়াগুলি কী কী, তাহলে এই সবগুলোই বলতে হবে। এটা হচ্ছে তড়িৎ বিয়োজন বিক্রিয়া, তড়িৎ বিয়োজন না, সরি, বিয়োজন বিক্রিয়া। তড়িৎ দেওয়ার আগেই এসব ঘটনাগুলো ঘটে, তড়িৎ না দেওয়ার আগেই ঘটবে, ঠিক আছে। যখনই গুলবে তখনই এসব আয়ন রেডি হয়ে আছে। এবার তড়িৎ পাঠানোর ফলে তারপরে কী হবে সেটা দেখতে হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র বিয়োজন বিক্রিয়া, এই তিনটেই হবে, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখবো আমরা ক্যাথোড রিয়াকশান। তাহলে এটা কীরকম হবে, তাহলে এইখানে এই যে ক্যাথোডে এইখানে কে আসবে, কে কে আছে ক্যাটায়ন, কী কী আছে, দু ধরনের ক্যাটায়ন আছে। একটা হচ্ছে কপারের আয়ন আছে, একটা হচ্ছে হাইড্রোজেনের আয়ন আছে। এবার কি হবে তোমাদের কি মনে হয় এখানে, এবার এদের কিসের তাগিদ, ছাড়ার তাগিদ না নেওয়ার তাগিদ? বলো এবার কি মনে হয়, তোমাদের কি মনে হচ্ছে, কে জিতবে, হাইড্রোজেন জিতবে না কপার জিতবে? কেন? এবার তোমাদেরকে হালকা করে লজিক দিচ্ছি, ভালো করে বুঝবা। তোমাদের মনে পড়ছে ধাতুবিদ্যাতে তোমাদের আগে তো করা হয়েছিল অন্যান্য ক্লাসে, ধাতুবিদ্যাতে যে বলেছিলাম যে হাইড্রোজেন হচ্ছে মূলবিন্দুর মতন, ধরো উপরে ধরো সাপোজ লোহা, হ্যান ত্যান, অ্যালুমিনিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লোহা তো হয়ে গেছে, জিঙ্ক, হ্যান ত্যান, সবাই উপর দিকে আছে। এর নিচে কিন্তু কপার আছে, মাথায় মনে আছে কিনা জানি না তোমাদের, এর নিচে কপার আছে। সক্রিয়তার শ্রেণীতে ভালো করে বুঝবা, সক্রিয়তার শ্রেণীতে হাইড্রোজেনের উপরে এই সমস্ত ধাতুগুলো আছে, হাইড্রোজেনের নিচে কে আছে, কপার আছে। সক্রিয়তা মানে কি, কত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে। তাহলে ইলেকট্রন ছাড়ার প্রবণতা কার বেশি, হাইড্রোজেনের না কপারের? হাইড্রোজেনের বেশি। ইলেকট্রন ছাড়ার প্রবণতা কার বেশি, হাইড্রোজেনের বেশি না কপারের বেশি? হাইড্রোজেনের বেশি। তাহলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা তাহলে উল্টো হবে, কার বেশি, কপারের। সেই কারণে কপার গ্রহণ করবে। আমি অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, যখন যদি উঁচু ক্লাসে তোমরা যখন পড়বে, এই তড়িৎ বিশ্লেষণ বলে একটা চ্যাপ্টার আছে, ইলেকট্রোকেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি একটা পার্ট, হ্যাঁ, তো সেইখানে সেটা কিসে আছে এবং মনে পড়ছে না আমার এক্সাক্ট, 11 না 12, সেইখানে তখন অন্য টার্ম থাকবে। তো সেই কঠিন টার্ম আমি তোমাদেরকে বলতে চাইছি না, সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, ধাতুদের ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করলাম। এবার মূলক থাকলে বিপদ আছে, ও কোনো কারণ ব্যাখ্যা করতে এই মুহূর্তে পারবো না। বিজারণ বিভব বলে একটা টার্ম আছে, সেই বিজারণ তুমি কী করে জানবা, ওটা টেবিল থাকে, সেই টেবিল থেকে মুখস্থ জানতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বুঝতেই পারছি, তাহলে ক্যাথোডে কী হবে, এই সময় সবাইয়ের মধ্যে কপার যাবে, আর সবসময় ক্যাথোডের কথাটাই আগে লিখবা, এটা কেন লিখবা সেটাও বলছি পরে। তাহলে ক্যাথোড রিয়াকশানে কী হলো, হাইড্রোজেন এগুলো যেতে পারলো না, বাদ, হাইড্রোজেন বাদ এখানে। তাহলে কপার Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করলো, কপারের অণু তৈরি করলো একটা, নিয়ে কপারের অণুটা কি ধপ করে পড়ে যাবে, কি ওর মধ্যে কপারের মধ্যেই লেগে থাকবে, কপার দুটোই কপার, ঠিক, এতটুকু ক্লিয়ার। এবার দেখবো আমরা অ্যানোড রিয়াকশান। অ্যানোডে কী হবে দেখবো, কে কে আছে, সালফেট আছে, দুখানা, মানে সালফেট এক ধরনের সালফেট আছে, আর OH- আছে। বলো এবার এখানে কে জিতবে, কে যাবে, কি মনে হচ্ছে? যে কোনোটা বলে দেবো, হেড টেলের মতো ব্যাপার, দুটো অপশান আছে, কি হবে? এটার উত্তর হচ্ছে কেউ যাবে না, কেউ যাবে না। কেন বলা হচ্ছে, এই সালফেট এবং OH- এই যে মূলকগুলো আছে, এই মূলকগুলো অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করার যে টেন্ডেন্সি, অ্যানোডে গিয়ে
ইলেকট্রন ত্যাগ করার যে টেন্ডেন্সি বা তাগিদ, তার থেকে বেশি তাগিদ হচ্ছে এই মধ্যে যে কপার আছে, যে যতটুকু পোর্শন ডুবে আছে, ওই কপারের ওই কপারের দণ্ড বা পাত যা বলবো আছে, সেগুলো তো কপার অণু দিয়ে তৈরি। সেই কপারের অণু ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে উৎপন্ন হওয়ার টেন্ডেন্সি তার থেকে বেশি। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, ওই যে অ্যানোডের অ্যানোড দণ্ড বা অ্যানোড পাত বলবো, যেটা যে পার্টে যতটুকু অংশ তড়িৎ বিশ্লেষের মধ্যে ডুবে আছে, সেই পার্টে সেই অঞ্চলে একটা একটা করে কপারের অণু ইলেকট্রন ত্যাগ করে, কতগুলো, 2 ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়ন উৎপন্ন করবে। এগুলো কিন্তু কেউ ঘনে যাবে না। এটা হচ্ছে এটার ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে এটার ইন্টারেস্টিং ম্যাটার। বুঝতে পারা গেল? তাহলে এই হচ্ছে গল্প। তাহলে কি হলো আলটিমেটলি গল্পটা? তাহলে আলটিমেটলি ইন শর্ট কী হলো, তাহলে এখান থেকে এই অ্যানোডের যে কপার দণ্ড থেকে একটা একটা করে যদি কপারের অণু ভেঙে গিয়ে কপার আয়ন উৎপন্ন করে, তাহলে এই পাতটা আস্তে আস্তে সরু হয়ে যাবে না, ছোটো হবে না, মানে এই এতটুকু কিছু হবে না, যতটুকু ডুবে আছে ততটুকু কী হবে, আস্তে আস্তে কমতে কমতে থাকবে। আর এর মধ্যে কী হচ্ছে, কপার ডিপোজিট হচ্ছে, একটা একটা করে কপারের আয়ন যুক্ত এর মধ্যে জমা হচ্ছে, তাহলে এটা আস্তে আস্তে মোটা হবে না, মোটা হবে। তাহলে এই ঘটনাটা ঘটবে আস্তে আস্তে, মানে অ্যানোড দণ্ড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, ক্যাথোড দণ্ড আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানে মোটা হবে, ভর বাড়বে, ওজন বাড়বে, যা বলো তাই বলো। বুঝতে পারা গেল? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে আছে, CuSO4, এখানে মধ্যে যে দ্রবণটা তৈরি করবো না, এটা তোমাদের প্র্যাকটিক্যালে দেখাবো যে CuSO4 তুতে এটা জলীয় দ্রবণ হচ্ছে কীরকম কালার হয়, হালকা সবুজ টাইপের কালার হয়, সবুজ তুতে কালারটা একটু ফেড হয়ে গেলে যেরকম হয়, যখন জলে মেশাচ্ছি তার জন্য ফেড হয়ে গেলে ওটা, তাতে সালফিউরিক অ্যাসিড মেশালে তাদের কালারের কোনো চেঞ্জ হবে না। তো সেই সবুজ কালারটা কিসের জন্য জানো? ক্লাস 9 ছিল, মনে পড়ছে? 9 ছিল না, কিছু ছিল, সেই কপার আয়ন থাকলে এই কালার থাকবে, অ্যালুমিনিয়াম আয়ন থাকলে এই কালার হবে, ফেরাস আয়ন থাকলে কালার, এটা মানে টেনেই আছে, দেখবা তোমরা পরে দেখবা। কালারটা কপার আয়নের জন্য হয়, Cu2+ আয়নের জন্য হয়। ঠিক আছে, যদি কোনো কারণে Cu2+ আয়ন বেড়ে যায় কালার ডিপ হবে, যদি কোনো কারণে Cu2+ আয়নের কালার মানে Cu2+ আয়ন কমে যায়, তো দ্রবণের কালার কী হবে, আস্তে আস্তে ফেড হবে। আর যদি কিছুই না হয়, তার মানে বুঝতে হবে কি কপার আয়নের পরিমাণ ফিক্সড আছে। কেন? এবার এখানে কি দেখা যাবে, এই এক্সপেরিমেন্টে কী দেখা যাবে, এই যে দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ, মানে তুতের জলীয় দ্রবণ, এই দ্রবণের কালারের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? এই দ্রবণের মধ্যে CuSO4 জলীয় দ্রবণ ছিল, CuSO4 মধ্যে এই পার্টটা এখানে গিয়ে জমা হচ্ছে, তোমাদের মনে হবে যেন দ্রবণের থেকে Cu2+ আয়নের পরিমাণ কমে গেল একটা, যেই কমে গেল, যেই এখানে যাচ্ছে একই সঙ্গে সঙ্গে কিন্তু কপার ভেঙে গিয়ে Cu2+ আয়ন দিয়ে দিচ্ছে এখানে। ভালো বোঝার চেষ্টা করো, খুব ইন্টারেস্টিং জিনিস। যেই Cu2+ এইটা কোত্থেকে পেয়েছিল, এটা এই নুন থেকে পেয়েছিল, কপারের নুন, এটা কপারের নুন না, কপারের নুন কপারের নুন থেকে Cu2+ আয়ন, যেই এইটা তো অনেকগুলো আছে, গিজগিজ করছে, একটা ধর আমি সিঙ্গেলে বলছি, ব্যাপারটা একটা একটা করে হয় না, একসাথে অনেকগুলো হয়। তো যাও একটা করেই বলছি, একটা Cu2+ যেই এখানে গিয়ে কপার হলো, সঙ্গে সঙ্গে একটা Cu ভেঙে গিয়ে Cu2+ দিয়ে দিল জলের মধ্যে, আর আলটিমেটলি ব্যাপারটা কী হয়ে গেল, ঘরে ঘরে একই থাকলো। সাপোজ তুমি একটা কুয়া থেকে বা একটা কন্টেনার থেকে এক মগ জল তুলে নিলে, তোমার বোন এক মগ জল উল্টে পাঠিয়ে দিল, তাহলে তোমার জলের লেভেলে পরিবর্তন হবে, একই থেকে যাবে। একই রকম ব্যাপার এখানে, একই কপার আয়নের পরিমাণ, Cu2+ আয়নের পরিমাণ ওই দ্রবণে একই থাকবে, তার জন্য কালারের কোনো পরিবর্তন হবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই ঘটনাটা ঘটাতে গেলে এই বাড়ছে, মোটা হয়ে যাচ্ছে, এ পাতলা হয়ে যাচ্ছে, এরকম পাতলা হয়ে যাচ্ছে, এই ঘটনা যদি ঘটাতে হয়, তাহলে এই যে একই পরিমাণ একই জিনিসের একই পদার্থের তরিদার ব্যবহার করতে হবে, এবং ওই যে ধাতু তার লবণের মধ্যে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা বলছি। এটারই পরবর্তী ক্ষেত্রে ভাস্ট প্রয়োগ আছে, মানে হচ্ছে ভাস্ট মানে কি, ব্যাপক বা প্রচুর প্রয়োগ আছে, এটার অ্যাপ্লিকেশান আছে। এই জিনিসটা যেটা বোঝাচ্ছি সেটারই অ্যাপ্লিকেশান আছে। দুটোই কিন্তু তামার ব্যবহার করতে হবে, যদি এটার ক্ষেত্রে যদি বলি, দুটো তামা না ব্যবহার করলেও হবে, কিন্তু যার তড়িৎ বিশ্লেষণ করতে চাইছো পরবর্তী ক্ষেত্রে দেখবে আস্তে আস্তে বুঝতে পারবে কেন করতে হচ্ছে, সেটাও কারণ বুঝতে পারবে, তোমাকে কাজ বলতে হবে না, বেশি বকতে হবে না। তাহলে তারই এখানে এরকম থাকতে পারে, এখানে লোহা থাকতে পারতো, কোনো অসুবিধা হতো না, তখন ওটা অন্য নাম হয়ে যাবে। যাই হোক, কিন্তু আর আপাতত এখানে যেটা তোমরা লক্ষ্য করলে, কপার তড়িৎদ্বার ব্যবহার করছি, তার জন্য কপারের
তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কপারেরই লবণ ব্যবহার করেছি আমরা, CuSO4 আছে, তবেই তো কপার আয়ন যাবে এখানে, এই করবে, তবেই তো হচ্ছে এটা, তাহলে তো হতো না। এতটুকু ক্লিয়ার? বেশ ভালো কথা, দেখে নাও।